আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ডেডলাইন ঘোষণা, ইমরানকে মুক্তি দিতে পিটিআই এর 2 সপ্তাহের আলটিমেটাম। ইসরায়েলের কিরাত সমুরায় কয়েক ডজন রকেট হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ ইরানের বিরুদ্ধে, কড়া প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে একহাত নিল তেহরান। দখলদার ইসরায়েলিদের ঔদ্ধত্য, দস্যুতা ও সন্ত্রাসবাদ রোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এরদোগান। উত্তপ্ত মণিপুর, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডেডলাইন ঘোষণা, ইমরানকে মুক্তি দিতে পিটিআই এর আলটিমেটাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। গতকাল এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে। ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে 1 অথবা 2 সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি। সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার। তিনি বলেন, পিটিআই নেতা কর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি। এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের এই নেতা। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এইসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায়। ইসরায়েলের অভ্যন্তরে ডজন ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত সমুরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। এতে শহরের অভ্যন্তরে 2টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। শহরের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শহরটি থেকে বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, একটি রকেট ভবনে সরাসরি আঘাত এনেছে। এছাড়া অপর একটি ফুটপাতে পড়েছে। এতে ভবন, সম্পত্তি, অবকাঠামো এবং পার্ক করা গাড়ির ক্ষতি হয়। তিনি আরো জানান, বর্তমানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হামলায় লেবাননে 3 জন জরুরি পরিষেবার কর্মী নিহত হওয়ার প্রতিশোধে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের 47 সেনা নিহত হয়েছে। সর্বশেষ গোলান মালভূমিতে হামলায় 11 জন নিহত হয়। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ ইরানের বিরুদ্ধে, কড়া প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে একহাত নিল তেহরান। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো বারবার তেহরানকে এই যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ তুলে কোনো প্রমাণ ছাড়াই ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করছে দাবি করে আসছে। যদিও তেহরান প্রতিবারই এসব অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ দাবি করেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপনের উদ্দেশ্য হচ্ছে ইমরান ও রাশিয়ার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনে পশ্চিমা অস্ত্র পাঠানোর বিষয়টিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা। তেহরানের বিরুদ্ধে কিয়েভ এবং তার সমর্থকদের অভিযোগ এমন সময় উত্থাপিত হয়েছে যখন ইরান বারবার বলেছে যে তারা ইউক্রেন সংকটের বিষয়ে নিরপেক্ষ নীতি মেনে চলে। প্রকৃতপক্ষে ইরান এই সংকটের কোনো পক্ষ নয় এবং এই সংকটের শুরু থেকেই তারা 2 দেশকে কূটনৈতিক উপায়ে বিরাজমান বিরোধ ও বিভিন্ন সমস্যা সমাধান এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। কেননা উভয় পক্ষের সাথে ইরানের বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে তেহরানের কর্মকর্তাদের বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। আর এ থেকেই ইরানের বিরুদ্ধে তাদের দাবির অসারতা প্রমাণিত হয়েছে। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে বলেছিলেন, আমরা মানুষত্ব এবং যে কোনো দেশ বা জাতির অবকাঠামো ধ্বংসের বিরুদ্ধে। বিশ্বের যে কোনো স্থানে এই ধরনের পদক্ষেপের আমরা বিরোধী। এটা আমাদের অলঙ্ঘনীয় নীতি। আমরা পশ্চিমাদের মতো নই। আমরা ইউক্রেনের যুদ্ধ বন্ধের পক্ষে। আমরা চাই যুদ্ধ এখনই শেষ হোক, তবে যে কোনো সংকটের নিরাময় তখনই সম্ভব যদি সংকটের মূল জানা যায়। ইউক্রেনের সংকটের মূলে রয়েছে আমেরিকা সহ পশ্চিমাদের নীতি। এক পরিসংখ্যান অনুসারে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর থেকে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর পাশাপাশি 7টি প্রধান ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি ব্যাপক মুনাফা করেছে। এদিকে দখলদার ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদের হুমকি মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সেই সাথে হায়নাদের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। ইস্তাম্বুলে ইসলামিক স্কুল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলিদের অধ্যত্ব, দস্যুতা ও সন্ত্রাসবাদ রোধের একমাত্র উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্য, তাদের বিরুদ্ধে জোট গঠন করা। সম্প্রতি সিরিয়া এবং মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তুরস্কের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, মিশর ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য আমাদের নেওয়া পদক্ষেপগুলোর লক্ষ্য হচ্ছে সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সংহতির লাইন তৈরি করা। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েলের সম্প্রসারণবাদ লেবানন এবং সিরিয়াকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি তুরস্কে সফর করেন। এটি ছিল গত 12 বছরে দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম তুরস্ক সফর। 2020 সালে আরব আমিরাত, সৌদি আরব সহ আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কে উন্নয়নের পর মিশর সহ অন্যান্য দেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে শুরু করে তুরস্ক। এই অবস্থানে কাজে লাগিয়ে এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন বলে মনে করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে এবং এতে প্রাণহানি হয়েছে অন্তত 6 জনের। এমন অবস্থায় মণিপুর রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সাথে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেখা করে এই আর্জি জানান তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হচ্ছে, মণিপুরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী রোববার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বার দেখা করেছেন এবং রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা সহ বেশ কয়েকটি দাবি পেশ করেছেন। এছাড়া মণিপুরের কুকি-জো গোষ্ঠীগুলো রাজ্যটিতে পৃথক প্রশাসনের বিষয়ে যে দাবি জানিয়ে আসছে তার কাছে কেন্দ্রীয় সরকারকে নথি স্বীকার না করার জন্য বীরেন সিং আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। ট্রিবিউন ইন্ডিয়া বলছে, মুখ্যমন্ত্রী বীরেন সিং ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ চেয়েছেন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর মাধ্যমে ইউনিফাইড কমান্ড পরিচালিত হয় এবং তারা রাজ্যের নিরাপত্তা কার্যক্রমের তদারকি করে। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারকে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এন বীরেন সিং। মূলত গত বছরের মে মাসে জাতিগত সংঘর্ষের পর থেকে একের পর এক সহিংসতায় নিমজ্জিত রয়েছে মণিপুর। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ডেডলাইন ঘোষণা, ইমরানকে মুক্তি দিতে পিটিআই এর 2 সপ্তাহের আলটিমেটাম। ইসরায়েলের কিরাত সমুরায় কয়েক ডজন রকেট হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ ইরানের বিরুদ্ধে, কড়া প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে একহাত নিল তেহরান। দখলদার ইসরায়েলিদের অধ্যত্ব, দস্যুতা ও সন্ত্রাসবাদ রোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এরদোগান। উত্তপ্ত মণিপুর, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।